আসমানি নওয়ান আকাশের উদ্দেশ্যে বলে, আকাশ, মাইয়াডারে এমন করে মারলা কেন? বায়ান, সন্ধ্যা, ইরা সবাই অবাক হয়ে চেয়ে আছে আকাশের দিকে। আকাশের শক্ত দৃষ্টি সকালের দিকে, তবে কিছুই বলল না। পকেট থেকে ফোনটা বের করে একটি ভিডিও অন করে ফোনে ডাউনলোড দেয়, যেখানে একটু পর পর সকালের বলা কিছু কথা ভেসে আসে। তোর এইসব চিপকা চিপকি যায় না কেন? অসহ্যকর একটা। তোর এসব হাত পা নাচানাচি করে আমার সাথে কথা বলবি না, বিরক্তিকর। মুখ দিয়ে কথা বলতে পারলে বলবি, নয়তো জোকারের মতো হাত পা নাচাবি না। শুনলাম তোর সাথে নাকি ওই আকাশ নওয়ানকে জোর করে বিয়ে দিয়েছে তোর শাশুড়ি মা। আকাশ নওয়ান রাজি তো হয়নি, উল্টো তোর জন্য ডিভোর্স পেপার বানাতে দিয়েছে। অবশ্য দিবে না কেন? আয়নায় নিজেকে দেখ, গায়ের রংটা কেমন চাপা দেখেছিস? তোর চেয়ে আকাশ নওয়ান কত শেড ফর্সা, কল্পনা করতে পারবি তুই? আবার কথাও বলতে পারিস না, বোবা একটা। তো আকাশ তোকে ডিভোর্স দিবে না তো কাকে দিবে? আকাশ ডিভোর্স পেপারে সাইন করেছিল, তোকে পেপারটা এনে সাইন করাতো, কিন্তু তার এক বান্ধবী সেটা ছিঁড়ে ফেলেছে, বুঝলি তো? আবারও ডিভোর্স পেপার রেডি করতে দিয়েছে। তার ডিভোর্স হয়ে গেলে কোথায় যাবি ভেবেছিস? হ্যাঁ, ভেবেছিস কিছু? তোর ভাই তো লাপাত্তা। তোকে একটা খবর দেই, আমি আকাশ নওয়ানের বিয়ে। এটার মানে কি জানিস? আকাশ নওয়ানের সাথে 24 ঘন্টা থাকবো। এরপর কি হতে পারে বুঝতে পারলি তো? আমি কিন্তু আকাশের চেয়ে আরো ফর্সা, আবার কথাও বলতে পারি। বোবা নয় তোর মতো। তোর ডিভোর্সটা হলেই চুটকি মেরে আকাশ নওয়ানের বউ হয়ে যাব আমি। তুই কই যাবি চিন্তা কর তাহলে, কেমন? সবগুলো কথা ভিডিও শেষে অফ হয়ে যায়। প্রত্যেকে বিস্ময়ে চোখে তাকায়। সন্ধ্যার চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে। তার মনে আছে সেই দিন সে সকালের কাছে তার সৌম্য ভাইয়ার খোঁজ চেয়েছিল, অথচ সকাল তার সৌম্য ভাইয়ার মারার কথা কত সহজেই বলে দিয়েছিল। কথাটা ভাবতেই সন্ধ্যার চোখ বেয়ে আবারও নোনা জল গড়ায়। সকালের হাত ছেড়ে দেয়। সবচেয়ে বেশি অবাক হয় বায়ান। এটা যে তার সকালের কণ্ঠ, তার চেয়ে ভালো আর কে চিনবে? গত 1 বছর যাবৎ কত শতবার সকালের সাথে তার কথা হয়েছে, অথচ আজ এই সব কি শুনছে? বায়ানের মাথা ঘুরে উঠল। সকালের ধরে রাখা হাতটা ছেড়ে উঠে দাঁড়ায়। শরীরের শক্তি পাচ্ছে না ছেলেটা। সকালের বলা আকাশের বউ হওয়ার কথাটা একদম বুকে গিয়ে লেগেছে। সকালের সাথে তার সম্পর্ক নড়বড়ে নয়, বরং ভীষণ স্ট্রং। সৌম্য সকালের দিকে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সকাল তার বোনকে এভাবে কথা বলছিল, আর তার বোনের কণ্ঠস্বর কেড়ে নিয়ে তার বোনকেই বলছে তার বোন নাকি জোকারের মতো হাত পা নাড়ায়। সৌম্য 2 হাত মুষ্টিবদ্ধ করে সকালের দিকে চেয়ে রইল। ইরা সৌম্যের পাশে দাঁড়িয়ে আছে। তার ভীষণ অবাক লাগলো সকাল মেয়েটাকে দেখে। মেয়েটি দেখতে কত সুন্দর, অথচ তাদের বোন সন্ধ্যাকে কত কষ্ট দিয়েছে। ইরার নিজেরই ইচ্ছে করলো সকালকে চপকে সোজা করে দিতে। এখানে বড় কেউ না থাকলে সে সত্যি আজ সকালকে মারতে মারতে আধমরা করে ফেলতো। ইরা বাঁ হাতে সৌম্যের ডান হাতটা ধরে বলে, এই সকাল বিকাল আমার থেকে অনেক ছোট। সন্ধ্যা আর তুই ওই মেয়েকে কিছু না বললে আমি কিন্তু ওকে মারাত্মক মারবো সৌম্য। সৌম্য কিছুই বলল না। আসমানি নওয়ান সকালের দিকে চেয়ে আকাশের উদ্দেশ্যে রেগে বলল, এইটাই সেই মাইয়া যে আমার জান্নাতরে কণ্ঠস্বর কাইড়া নিছে। তাহলে ওর কণ্ঠস্বর এখনো রাখছো কেন? আসমানি নওয়ানের কথা শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায় তার খালার দিকে। আসমানি নওয়ান যেমন নরম তেমনি কঠোর। গত দিনগুলোতে সে খুব ভালো করে চিনেছে আসমানি নওয়ানকে। সত্যি সকালের গলার স্বর নষ্ট করবে না তো? কথাটা ভাবতেই ঢোক গিলল সন্ধ্যা। বায়ান একবার সকালের দিকে তাকায়, আরেকবার সন্ধ্যার দিকে। আর কিছু শোনা বাকি আছে কি তার? সকাল এরকম একটা কাজ করতে পারে, তার তো বিশ্বাসই হয় না। অবিশ্বাসী যেন কেন করবে? ওই ভয়েসগুলো তো আর মিথ্যা নয়। আকাশের কণ্ঠে তার ধ্যান ভাঙে। আকাশ আদেশের সুরে বলে, বায়ান, আমার অফিস রুমের ড্রয়ারে সালফিউরিক অ্যাসিডের একটি শিশি আছে,
ওটা আমার লাগবে, এক্ষুনি ঢাকার উদ্দেশ্যে রওনা দাও ফার্স্ট। আকাশের কথা শুনে প্রত্যেকে আগের চেয়েও বিস্ময় দৃষ্টিতে তাকায়। তবে আসমানি নওয়ান স্বাভাবিক। বায়ান ঢোক গিলল, চোখে মুখে ভীতি ছেলেটার। সকাল তখন থেকে ফুঁপিয়ে কাঁদছে। আকাশের শেষ কথাটা শুনে দুই হাতে সন্ধ্যার হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি না বুঝে এরকমটা করে ফেলেছি। কথাটা আকাশ শুনতেই নিচু হয়ে সকালের হাতটা ধরে টেনে দাঁড় করায়। সকাল পড়তে পড়তে বেঁচে যায়। আকাশ ডান হাতে সকালের চুলের মুঠো ধরে রাগান্বিত স্বরে বলে ওঠে, জানি অ্যাসিড খেলে কেমন লাগে, সেই দিন বুঝিসনি, আজ আমি তোকে অ্যাসিডের স্বাদ বোঝাবো, ওয়েট। বায়ান এগোতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। চোখের কোণে জলকণা চিকচিক করছে। প্রিয় মানুষকে এইভাবে অপমানিত হতে দেখে কেউ কি ঠিক থাকতে পারে? সেও পারছে না। কিন্তু সকালের কাজগুলো ভেবেই তার নিজেরই ওপরই রাগ লাগছে। সেখানে আকাশ চার তার বউকে কত ভালোবাসে, সকাল সেই মেয়েটার সাথে কত বাজে ব্যবহার করেছে। বায়ান মলিন মুখে সকালের দিকে চেয়ে রইল। সন্ধ্যা দ্রুত এগিয়ে এসে আকাশের হাতটা সকালের চুল থেকে ছাড়াতে চাইল। আকাশ বিরক্ত হয়, ফোনটা পকেটে রেখে বাঁ হাতে সন্ধ্যাকে টেনে তার পাশে এনে দাঁড় করিয়ে সন্ধ্যার দুই হাত সহ সন্ধ্যাকে তার সাথে শক্ত করে চেপে ধরে। সকাল কান্না মাখা চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যা ভেজা চোখে সকালের দিকে চেয়ে আছে। তার খুব খারাপ লাগছে। সকাল তার কাছে ক্ষমা চেয়েছে, ওতেই মেয়েটা গলে গিয়েছে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, পৃথিবীতে আরো অনেক অসহায় মানুষ আছে, তোমার এইসব দয়ার ভাণ্ডার তাদের জন্য তুলে রাখো সন্ধ্যা মালতী। কোনো অমানুষের জন্য ব্যয় করে এত সুন্দর গুণ অপাত্রে ঢালবে না, নিষেধ করে দিলাম। সন্ধ্যা আকাশের কথা শুনে ঢোক গিলল। আকাশ কথাটা বলে সকালের চুলের মুঠি আরো শক্ত করে ধরে সকালের দিকে দাঁতে দাঁত চেপে চেয়ে বলে, সন্ধ্যা মালতীকে ছাড়তে আমি যেমন ডিভোর্স পেপারে সাইন করেছিলাম, তেমনি সন্ধ্যা মালতীকে আমার সাথে বাঁধতেই আমি ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছিলাম। কান খুলে শুনে রাখ, সন্ধ্যা মালতী পাতিলের মতো কালো হলেও আকাশ নওয়ানের পাশে শুধু এবং শুধুমাত্র আমার সন্ধ্যা মালতীকেই মানায়, নো ওয়ান এলস। লাস্ট কথাটা চিৎকার করে বলে, আর সাথে সকালের ডান গাল আবারও কষিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। সকাল উল্টো পড়তে নিলেই বায়ান দৌড়ে এসে সকালকে আঁকড়ে ধরে। সকাল দুই হাতে বায়ানকে আঁকড়ে ধরে ফুঁপিয়ে ওঠে। মাথা উঁচু করে বায়ানের দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। বায়ানের চোখ দুটো লাল। সকাল কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে ডাকে, বায়ান। বায়ান ঢোক গিল। নিজেকে এত অসহায় লাগেনি কখনো। আকাশ বায়ানের দিকে চেয়ে রেগে বলে, বায়ান, আমি তোমাকে কি বলেছি শুনতে পাওনি? চিন্তা নেই, তোমার গার্লফ্রেন্ডকে অ্যাসিড খাওয়ানোর পর চিকিৎসা করানো হবে। মরে গেলে হায়াত শেষ, বেঁচে থাকলে হায়াত বেশ। ঢাকা ব্যাক করো। কথাটা বলে আকাশ সন্ধ্যাকে ছেড়ে আবারও সকালের দিকে তেড়ে যেতে নিলে সন্ধ্যা দ্রুত আকাশের সামনে দাঁড়িয়ে দুই হাতে আকাশকে ঠেলে। আকাশ রেগে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা কান্না মাখা চোখে তাকায়, দুই হাত জমা করে বোঝায়, ওকে আর কিছু বলো না প্লিজ। আকাশ বিরক্তির কণ্ঠে বললাম, ভুলে গিয়েছে তুমি? একটু আগে কি বললাম ভুলে গিয়েছো? তুমি ঘরে যাও সন্ধ্যা মালতী, নয়তো তোমার লেগে যাবে। কথাটা বলে আকাশ তার সামনে থেকে সন্ধ্যাকে ঠেলে দৌড়িয়ে সরিয়ে দেয়। এরপর আবারও এগিয়ে যেতে নিলে সন্ধ্যা আকাশের সামনে এসে দুই হাতে আকাশকে সাপটে ধরে। আকাশ বিরক্তির শ্বাস ফেলে বলে, সন্ধ্যা মালতী ছাড়ো আমায়। সন্ধ্যা ঢোক গিলল। আকাশকে ছেড়ে দুই হাতে চোখ মুছে আকাশের হাতটা ধরে টানে ঘরের দিকে নিয়ে যায়। আকাশ সৌম্যের দিকে চেয়ে রেগে বলে, সৌম্য, তোমার বোনকে সরাও, নয়তো ও এখন আমার হাতে মার খাবে বলে দিলাম। সৌম্য নিশ্চুপ,
তার দৃষ্টি অনেকটা দূরে দাঁড়ানো তার বাবার দিকে। সৌম্যর দৃষ্টি জোড়া ঝাপসা। নিজেকে কি যে দুর্বল লাগে। কাদের শাস্তি দিবে সে? নিজেকে, তার আপনজন? এই সব আসার আগে বোধহয় মরে যাওয়াই ভালো ছিল। দৃষ্টি ঘুরিয়ে তার বোনের দিকে তাকালো। এগিয়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে সন্ধ্যার হাতটা ধরে মৃদু স্বরে বলে, বনু, ঘরে যা। সন্ধ্যা ছলছল দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার হাত থেকে তার হাতটা ছাড়িয়ে নেয়। সাথে সাথে সন্ধ্যা সৌম্যের হাত থেকে তার হাতটা ছাড়িয়ে নিয়ে আবারও আকাশের সামনে দাঁড়িয়ে দুই হাতে আকাশের পেটের দিকে টি শার্টটা টেনে ধরে। মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়। আকাশ আবারও বিরক্ত হয়। মেজাজ খারাপ হচ্ছে তার। সন্ধ্যার দিকে তাকিয়ে কড়া ধমক দেয়, কি প্রবলেম তোমার? সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ ফোঁস করে শ্বাস ফেলল। এই বউটা সারাদিন কেঁদে কেঁদে তাকে গলিয়ে ফেলে। হঠাৎই সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যাকে হকচকিয়ে ওঠে। আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে বলে, বায়ান, আমি বাড়ির ভেতর থেকে এসে যেন শুনি তুমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছ। বায়ান সকালকে ছেড়ে সকালের পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে। সকাল মাথা নিচু করে ফোঁপাচ্ছে। সৌম্য এগিয়ে এসে সকালের সামনে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ চুপ থেকে মৃদু স্বরে বলে, আমি ছোট থেকে ভাবতাম আমার দুটো বোন আর আমার বোনও অনেক জ্বালিয়েছিস তুই তাকে। আমি বাড়ি থাকতে দেখেছি, ঢাকায় যাওয়ার পরও জ্বালিয়েছিস। দেখতে না পেলেও বুঝতাম, কিন্তু আমি বাড়িতে আসলে বোনও আমার কাছে তোর নামে কখনো বিচার দেয়নি। আমি ভাবতাম আমাদের মা আলাদা হলেও বাবা তো একই। হয়তো তোর মনে আমাদের জন্য সামান্য রেসপেক্ট বা মায়াও নেই, অথচ তুই যে তোর মায়ের আরেকটি নিকৃষ্ট রূপ, সেটা বুঝতে পারিনি। কথাগুলো বলে থামে সৌম্য। ঢোক গিলে বলে, অনেকগুলো বছর হয়ে গেল। বনু আর কথা বলল না। তুই আর তোর মা আমার বনুর গলার স্বর কেড়ে নিয়ে ঠিক কতটা শান্তি পেয়েছিস বলবি সকাল? সৌম্য সৌম্যর কথায় ইরার চোখ জোড়া ভিজে উঠল। বায়ান অবাক হয়ে সৌম্যের দিকে চেয়ে আসে। আসমানি নওয়ান মলির মুখে সৌম্যের দিকে চেয়ে আসে। সকাল মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, সৌম্য ভাইয়া, বিশ্বাস করো, আমি একটু বুঝতে পারিনি। আমাকে বাকিটুকু বলার আগেই সৌম্য রাগান্বিত স্বরে বলে, আর একটা কথাও বলবি না। কাউকে শাস্তি দেওয়ার কথা বা আমি শেখাইনি, তাই তোদের কোনো শাস্তি আমি দিব না। তবে বনুর মতো ক্ষমাও আমি করব না। আকাশ ভাইয়াকে আমি বাধা দিব না। এখানে এবার থেকে যা, আর আমাদের ধারের কাছেও আর আসবি না। সকাল দুই হাতে মাঝে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদে। সৌম্য কথাগুলো বলে উল্টো ঘুরে যেতে গিয়েও থেমে গেল। তার বাবাকে আরো অনেকটা কাছে দেখে। আসমানি নওয়ান গাড়ির ভেতরে যেতে গিয়েও থেমে যায় সৌম্যর বাবাকে দেখতে পেয়ে। মুহূর্তে চোখে মুখে ক্রোধ জমা হয়। এই জানোয়ারটাকে সে কি ভালোবাসবে? ভদ্রমহিলা সৌম্যর বাবার দিকে দুপায়ে এগিয়ে আসে। এরপর দাঁড়িয়ে গিয়ে ডান পা উঁচু করে পায়ের চটি খুলে ডান হাতে নেয়। দৃষ্টি সৌম্যের বাবার পানে রেখে দৃঢ় পায়ে এগিয়ে যায়। সৌম্য দৃষ্টি আসমানি নওয়ানের ওপরে। আসমানি নওয়ান পায়ের চটিটা হাতে নেয়। এটা খেয়াল করেছেন যে? আসমানি নওয়ানের মনোভাব বুঝতে পেরে সৌম্য বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে দ্রুত তার বাবার সামনে দাঁড়ায়। গ্রাম হওয়ায় অনেক মানুষ এসে জড়ো হয়েছে তাদের উঠোনের সামনে। সকালের সামনে তার নিজের বাবা এমন অপমানিত বোধ হওয়ার ব্যাপারটি সৌম্যর কেন যেন মানতে ইচ্ছে করল না। আসমানি নওয়ান সামনে সৌম্যকে দেখে দাঁড়িয়ে যায়। বিরক্তির চোখে চেয়ে বলে, সামনে থেকে একে সরাও। দাঁড়াও, আমি।
আসমানি নওয়ান সৌম্যকে দেখে দাঁড়িয়ে যায়, বিরক্তির চোখে বলে, সামনে থেকে সরে দাঁড়াও সৌম্য। সৌম্য মৃদু স্বরে বলে, ওনাকে কিছু বলবেন না, উনি আমার বাবা। আসমানি নওয়ান শক্ত গলায় বলে, আর তোমার কুলাঙ্গার বাপ, যারে প্রথমে বিয়া করছিল, আর সে আমার বোন। সৌম্য মাথা নিচু করে ঢোক গেল। পেছন থেকে সৌম্যের বাবা অনুতপ্তের স্বরে বলে, আপা, আমারে মাফ করে দিয়েন। সৌম্যের বাবার কথায় আসমানি নওয়ান একটু হাসলো, এরপর চোখ মুখ শক্ত করে রাগান্বিত স্বরে বলে, আমি মাফ করুম? আমারে তোর জ্যোৎস্না মনে হয়? একটু থেমে বলে, আচ্ছা যা, তোরে আমি মাফ করতাছি। আমার বোনের প্রাণ ফিরাইয়া দে। যা, আমার বোন রে আন। যদি আনতে পারোস তাহলে মাফ করতাছি। মানুষ মাইরা আইসা মাপ চাইছে, লজ্জা লাগে না তোদের? সৌম্যর বাবা মাথা নিচু করেই রেখেছে। সৌম্য আসমানি নওয়ানের দিকে চেয়ে বলে, উনি আমাকে উনি আমার মাকে মারেনি কেন? সৌম্যের বাবা মাথা নিচু করে রইল। সৌম্য আসমানি নওয়ানের দিকে চেয়ে বলে, উনি আমার মাকে মারেনি? আসমানি নওয়ান সৌম্যের কথায় রেগে যায়, বা হাতে সৌম্যের কলারটা ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোমার মায়ের তোমার কোলাঙ্গার বাপই মারছে। জ্যোৎস্না আমাগো সবার কলিজা ছিল। তোমার বাপের জন্য সে পরিবার হারাইছে। বিনিময়ে তোমার বাপ কি দিছিল আমার বোনরে? জীবন্ত লাশ বানাই দিছিল। 7 দিনের মাথায় আমার বোন ঘুমের ঘরে কি খুশিতে মরছে, নাকি তোমার এই বাপ আমার বোনটারে তিলে তিলে মারছে? জানো না তুমি? কথাগুলো বলে থামে আসমানি নওয়ান। কথা বেরিয়ে আসছে, ঢোক গিলে ধরা গলায় বলে, আমি জ্যোৎস্নারে কোনোদিনও সামান্য রান্নার জন্য রান্নাঘরে পাঠাই নাই। আমার সেই বোনটা এই গ্রামে আইসা কত কষ্ট করছে, বিনিময়ে তোমার বাপ আমার বোনটারে একটু ভালোবাসা দিতে পারে নাই। সৌম্য, মায়েরা ফালাইছে আমার বোনরে। কথাগুলো বলতে গিয়েও আসমানি নওয়ানের চোখে ভরে ওঠে। মাথা নিচু করে নেয়। সৌম্যর চোখের কোণে মৃদু বিন্দু বিন্দু জলকণা। মায়ের কষ্ট তার চোখে বেশি আর দেখেনি কেউ। কিন্তু বাবাকে মারলে কি তার মা অনেক বেশি কষ্ট পাবে? আসমানি নওয়ান হাতের চুড়িটা ফেলে বলে ওঠে, আমারে থামাইয়া কি করবা? ওপরে একজন আছে, সে একদিন ঠিকই বিচার করব। কথাটা বলে আসমানি নওয়ান ডান দিকে কয়েক পা হেঁটে গিয়ে দাঁড়ায়। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। পাশ থেকে একজন ভদ্র মহিলা অবাক হয়ে বলে, জ্যোৎস্না আপা, তোমার বোন আসছিল। আসমানি আপা। কারোর কণ্ঠ পেয়ে আসমানি নওয়ান দ্রুত শাড়ির আঁচল দিয়ে ভেজা চোখ জোড়া মুছল। এরপর একটু হেসে বলে, আমার ছোট বোন খুব আদরের আছিল। ভদ্র মহিলার গলায় বলে, জ্যোৎস্না আপা তার ভাই বোনের কথা বলে সব সময় অনেক কান্না করত। আর সৌম্যের বাপ আরেকটা বিয়া করছে জানার পর আরো অনেক কান্না করত। আমি অনেক কইছিলাম যে তোমার বাপের বাড়িতে জানাও, কিন্তু জ্যোৎস্না আপা কইতো আমার পাশে বাপের বাড়ির সবাই সৌম্যের বাপের বাড়ির খোঁজ পাইলে ও বাঁচতে দিবে না। জ্যোৎস্না আপার সৌম্যের বাপরে মেলা ভালোবাসতো, কিন্তু বেচারি সৌম্যের বাপের জন্যই মরে গেল। আসমানি নওয়ান বহু কষ্টে কান্না গিলে নিল। অতঃপর মহিলাটিকে যাচ্ছি বলে দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে যায়। সৌম্য বিস্ময় নিয়ে নিজেকে সামলালো। এরপর উল্টো ঘুরে তার বাবার উদ্দেশ্যে বলে, এখান থেকে যাও। তোমারা তোমার দুজন ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে ভালো থেকো। আমার আর বনুর সামনে আর কখনো এসো না। এটুকু বলেই সৌম্য থামে। মাথা উঁচু করে তার বাবার ঝাপসা চোখ জোড়া দেখে সৌম্য বিদ্রূপ হাসল। অতঃপর বলে, ভাগ্যিস আল্লাহ আমাকে তার বনুকে তোমার মতো অমানুষ না বানিয়ে মায়ের মতো ভালো মানুষ বানিয়েছে, নয়তো তোমার মতো বাবাদের বাঁচিয়ে রেখে বাকি বাবাদের দৌড়নাম হতে দিতাম না। কথাগুলো বলে সৌম্য উল্টো ঘুরে দাঁড়িয়ে ভাঙা গলায় বলে, আমার আর বনুর বাবা মা কেউ বেঁচে নেই, তাই দয়া করে আমার বাবার রূপ নিয়ে
আমাদের সামনে এসে আমাদের ভোলানোর চেষ্টা করবে না। আমি শাস্তি দিতে অপরাগ হলেও ক্ষমা করিনি। কথাগুলো বলে সৌম্য আর এক সেকেন্ডও দাঁড়ালো না সেখানে। ইরার হাতটা শক্ত করে ধরে দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। সৌম্যের বাবা ঝাপসা চোখে ফেটে জল গড়িয়ে পড়ে। সে সত্যি বাবা হিসাবে খুবই খারাপ ছিল, তার ক্ষমা হয় না। সৌম্যের মায়ের মুখটা আজও খুব করে চোখের সামনে ভাসলো। সন্ধ্যাকে দূর থেকে একবার দেখেছিল, আর দেখল না। লোকটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বায়ান এতক্ষণ ঘটে যাওয়া প্রতিটি ঘটনা নীরবে দৃষ্টি চেয়ে রেচে দেখল। সকালের বাবাকে সে চেনে। লোকটিকে তার কেমন যেন মেরুদণ্ডহীন মনে হয়, তবে সে সকলের ফ্যামিলি নিয়ে কখনো কথা বলেনি। আজও সকালের বাবার দিকে এগোলো না, নিজেকে শক্ত করলো। এরপর তার পাশে দাঁড়িয়ে ফোপানো সকালের হাতটা শক্ত করে ধরে সকালকে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। সকাল ঢোক গিলল ডান হাতে। বায়ান হাত ধরে কান্না মাখা গলায় বলে, বায়ান আমার একটা কথা শোন। বায়ান বিশ্বাস করে আমি এইসব আমার মায়ের কথাই করতাম। বায়ান সকালের কথা কানে নিল না, দ্রুত পায়ে হাঁটতে থাকে। সকাল বায়ানের পায়ের সাথে পা মেলাতে পারে না, তবু বায়ানের সাথে এগোয় আর বলে, বায়ান প্লিজ আমার কথা শোনো। বায়ান একবারও তাকালো না সকালের দিকে। গ্রামের মানুষ সব সকালের দিকে তাকিয়ে ছি ছি করছে। গ্রামের সামান্য ঘটনাকেই মানুষ অনেক বড় করে দেখে, যেখানে সকালকে এভাবে একজন ছেলের হাত ধরা, সাথে সকালের এরকম অবস্থা, কেউ ভালো চোখে দেখছে না। বায়ান সকালদের বাড়ির উঠোনের কাছাকাছি আসলে সন্ধ্যার মা তাকে সকালের মা বায়ানকে দেখে খুশি হয়। বায়ান মাঝে মাঝেই তাদের এখানে আসতো সকালের সাথে। বায়ানের সাথে তার মেয়ের খুব তাড়াতাড়ি বিয়ে দেয়া হবে, কথাবার্তা ঠিকও হয়ে আছে। কিন্তু তিনি বায়ানকে দেখে যতটা না খুশি হলো, তার চেয়ে অবাক বেশি হলো সকালকে এভাবে টানতে টানতে আনতে দেখে। ভাবনার মাঝে বায়ান সকালকে টেনে সকালের মায়ের দিকে ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলে, আপনার মেয়েকে দিয়ে গেলাম। আমার মা আর আমি কেউই আপনাদের মতো লো মেন্টালিটির মানুষ না, তাই আপনার মেয়ে আমার জন্য নয়। সকালের মা সকালকে আঁকড়ে ধরে অবাক হয়ে বলে, বুঝলাম না তোমার কথা। আমার মেয়ে কি করছে? আমি কি করেছি? বায়ান রেগে বলে, কি করেছেন সেটা আপনিও জানেন, আপনার মেয়েও জানে। আর না বোঝার মতো করে কিছু বলিনি। আপনার মেয়েকে আমি বিয়ে করছি না, বুঝেছেন? বায়ানের কথা শুনে সকালের চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। সকালের মা বিস্ময় কণ্ঠে বলে, কি গো বাবা, গ্রামের প্রায় সবাই জানে আমার মেয়ের তোমার সাথে বিয়া ঠিক। বায়ান রেগে বলে, তো এবার সবাইকে জানিয়ে দিন আপনাদের মা মেয়ের ডাইনিগিরির জন্য সেই বিয়েটা ভেঙে গিয়েছে। বায়ানের কথায় সকালের মা বাকরুদ্ধ হয়ে তাকায়। বায়ান কথাটি বলে উল্টো ঘুরে দু পা এগোলে সকাল দৌড়ে এসে বায়ানকে সাপটে ধরে কাঁদতে কাঁদতে বলে, বায়ান আমাকে ক্ষমা করো, আমাকে ছেড়ে যেও না। আমি আকাশ স্যারকে বিয়ের কথা সন্ধ্যার কষ্টের জন্য বলেছিলাম। আমি সন্ধ্যা তোমাকে ভালোবাসি বায়ান, আমি সত্যি তোমাকে ভালোবাসি বায়ান। বায়ান চোখ বুজে নেয়, ঢোক গিলল ছেলেটা। অতঃপর শক্ত গলায় বলে, এবং নোংরা মনের মানুষকে আমি কখনোই আমার বউ বানাতাম না। সকাল মাথা উঁচু করে বায়ানের দিকে তাকায়। বায়ান চোখ মেলে তাকালে সকালের দিকে দৃষ্টি পড়লে দেখল সকালের ফর্সা মুখ টকটকে লাল হয়ে গিয়েছে কাঁদতে কাঁদতে। বায়ানের চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরল। দ্রুত চোখ সরিয়ে নেয় সকালের লেখাগুলো থেকে। সকাল আবারও কাঁদতে থাকে বিষয়টি দেখে।
কাঁদতে কাঁদতে বলে, আমি ভালো হয়ে গেছি বায়ান, আমি আর খারাপ কিছু করি না, বিশ্বাস করো। আমাকে রেখে যেও না বায়ান, আমি তোমাকে ছাড়া মরে যাব। কথাগুলো বলতে বলতেই বায়ানের বুকে মুখ ঠেকিয়ে দেয়। বায়ানের বুকে চিনচিনে ব্যথা হলো। সামনে তাকালে সকালের বাবাকে চোখে পড়লো। ঢোক গিলল, নিজেকে শক্ত করে সকালকে টেনে তার থেকে ছাড়িয়ে নেয়। কোনো কথা না বলে বড় বড় পা ফেলে সকালের বাবার পাশ কাটিয়ে চলে যায়। পেছন থেকে সকালের কান্নার আওয়াজ ভেসে আসছে। বায়ান দাঁড়ালো না, এগিয়ে এসে এসে গেল। ডান হাত ঝাপসা, চোখ জোড়া ডোলে স্বাভাবিক করে নেয় একবার। সকাল কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়েছে। মেয়ের কান্নায় সকালের মা বাবা দুজনেই বোবা চোখে মেয়ের দিকে চেয়ে আছে। চোখের কোণে জলকণা চিকচিক করছে দুজনেরই। ঘরে এসে আকাশ সন্ধ্যাকে কোলে থেকে নামিয়ে দিয়ে যতবার ঘর থেকে বেরোতে চেয়েছে, সন্ধ্যা আটকে দিয়েছে। আকাশ চোখ বুজে নিজেকে শান্ত করে, গম্ভীর গলায় বলে, চুপচাপ এই ঘরে বসে থাকো। কথাটা বলে ঘর থেকে বেরোতে নিলে সন্ধ্যা দ্রুত এগিয়ে এসে দুই হাতে আকাশকে জাপটে ধরে। আকাশ চোখ বুঝলো। কি যে রাগ লাগছে, তাকে আটকানোর কত ফন্দি তার বইয়ের। আকাশ দাঁত কিরমির করে বলে, রাতে তোমার ভালোবাসার টেস্ট করবো সন্ধ্যা মালতী। এখন আমায় ছাড়ো, নয়তো সত্যি সত্যি তোমার বেয়াদব বোনের থাপ্পড় ঘুরে এসে তোমার গালে পড়বে। সন্ধ্যা ঢোক গেল, কিন্তু আকাশকে ছাড়লো না। আকাশ সন্ধ্যাকে জোর করে টেনে তার থেকে সরিয়ে দেয়। আবারও এক পা বাড়ালে সন্ধ্যা পেছন থেকে আবারও দুই হাত আকাশের টি শার্টটা টেনে ধরে। আকাশ এবার থেকে উল্টো ঘুরে ডান হাতে সন্ধ্যার দিকে চেয়ে আছে। আকাশ এবার রেগে উল্টো ঘুরে ডান হাতে সন্ধ্যার গাল চেপে ধরে। ধমকে বলে, কখন থেকে ভালো করে বলছি, কথা কানে যায় না কেন তোমার? মার খাবে? সন্ধ্যা কেঁপে ওঠে, চোখ জোড়া টলমল করে ওঠে। সন্ধ্যার চোখে চোখ রাখলে আকাশ সন্ধ্যার গাল ছেড়ে দেয়। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আকাশ নিজেকে শান্ত করলো। বইটাকে বইটাকে কিছু বলাও বউটাকে কিছু বলাও যায় না, শুধু কাঁদে শুধু কাঁদে। আকাশ দুই হাতে সন্ধ্যার গাল আগলে নিয়ে নরম স্বরে বলে, কি হয়েছে শোনাবো, কাঁদছো কেন? সন্ধ্যার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। আকাশ বিচলিত হয়। সন্ধ্যার দুগালে দুটো চুমু খেয়ে আগের চেয়েও নরম স্বরে বলে, আমার শোনা বউ তুমি, কাঁদছো কেন বউ? কেউ অপরাধ করলে তাকে শাস্তি দিতে হয়, এটাও একটা গুণ, জানো না? সন্ধ্যা দুই হাতে আকাশকে জড়িয়ে ধরে আকাশের বুকে কপাল ঠেকিয়ে ফুঁপিয়ে ওঠে। আকাশ জড়িয়ে নিল সন্ধ্যাকে, মাথায় দুটো চুমু আঁকে। পকেট থেকে ফোনটা বের করে মৃদু স্বরে বলে, রান্না অফ করো সন্ধ্যা মালতী, কি বলতে চাও শুনছি আমি, বলো। এই যে ফোন নাও। সন্ধ্যা আকাশকে ছেড়ে দুই হাতে মুখ মুছে নেয়। এরপর আকাশের হাত থেকে ফোনটা নিয়ে কিছু টাইপ করে আকাশের দিকে ফোনটা বাড়িয়ে দেয়। আকাশ লেখাটি পড়ে, যারা জন্ম থেকেই বোবা হয় তারা জন্ম থেকেই সেভাবেই নিজেকে মানিয়ে নেয়, কিন্তু জন্মের পর অনেকদিন কথা বলার পর হঠাৎ কোনো একদিন বোবাদের মতো করে জীবন যাপন করতে ভীষণ কষ্ট হয়। আমি চাই না সকাল সেই কষ্ট পাক। আমি জানি আপনারা বলবেন সকাল আমার শত্রু। আমি চাই না আমার শত্রুর সাথেও এমন নির্মম ঘটনা ঘটুক। আপনি সকালের সাথে কিচ্ছু করবেন না, বলুন। লেখাটি পড়ে আকাশ চোখ বুজল। রাগ লাগছে তার। এত ভালো বউ হজম হচ্ছে না। ডান হাত তুলে ঘাড় ডলল বার দুয়েক। এরপর হঠাৎই চোখ মেলে বাঁ হাতে সন্ধ্যাকে টেনে তার সাথে জড়িয়ে ধরে। সন্ধ্যা কিছু বোঝার আগেই আকাশ সন্ধ্যার বাম গালে কামড়ে এনে ধরে। সন্ধ্যা ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নেয়। প্রায় 2 মিনিট পর সন্ধ্যার ঘাড় ছেড়ে আকাশ সন্ধ্যার দিকে তাকায়। ব্যথায় চোখ থেকে পানি জমেছে। আকাশ সন্ধ্যার মাকে হালকা জখম হওয়া স্থানটায় দেখে
পানি জমেছে। আকাশ সন্ধ্যার গালে হালকা জখম হওয়া স্থানটায় ডান হাতের বুড়ো আঙ্গুল রেখে সন্ধ্যার চোখের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, আমাকে তোমার মতো এত ভালো ভাববার দরকার নেই বউ। আমি না তো, আমি ভালো হতে চাই। তুমি এসব ভাবনা বাদ দাও। সন্ধ্যার চোখজোড়া ভরে ওঠে। আকাশ ভুরু কুঁচকে বলে, আবার কি? তোমার বাবা বোন ওরা তোমায় কেউ আপন ভাবে না। তাদের কথা এত ভাবতে হবে কেন তোমার? সন্ধ্যা নাক টেনে ইশারায় বোঝায়, ওরা না ভাবলেও আমি ওদের আপন ভাবি। আকাশ শীতল দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। ডান হাত সন্ধ্যার গলিতে রেখে মৃদু স্বরে বলে, তোমার কণ্ঠস্বর কেড়ে নেওয়া মানুষকে ছেড়ে দিতে বলছো? তোমার কণ্ঠস্বর, তুমি ভেবো না তোমার ওই বেয়াদব বোনের জন্য আমি আমার সন্ধ্যা মালতীর কণ্ঠ শুনতে পাইনি কখনো। আকাশের কণ্ঠ ভীষণ অসহায় শোনালো। কণ্ঠে ভীষণ মিশে রইল তীব্র আফসোস। সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে, মাথা নিচু করে নেয়। তার ভীষণ খারাপ লাগে। আর পাঁচজন স্বামীর মতো আকাশ তার বউয়ের কথা শুনতে পায় না। আকাশ তাকে বিয়ে না করলে নিশ্চয় এই নিখুঁত বউ পেত। আর আকাশের এই আফসোসও হতো না। সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশকে ঠেলে সরিয়ে দিতে চাইলে আকাশ সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে ধরে, ডান হাতে সন্ধ্যার গালে রেখে হাত মৃদু স্বরে বলে, কাঁদছো কেন বউ? সন্ধ্যা চোখ মেলে আকাশের দিকে তাকায়। কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল হয়ে গিয়েছে। আকাশ চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা আজ একটা অদ্ভুত কাজ করলো। ঠোঁট নাড়িয়ে কয়েকটি কথা বোঝালো আকাশকে। আমি কথা বলতে চাই। আকাশ সন্ধ্যার ঠোঁট জোড়ার দিকে চেয়ে রইল। সন্ধ্যার কথাগুলো বুঝতে পেরে সন্ধ্যার কান্না ভেজা চোখের দিকে তাকায়। আকাশের বুকটা ভার হয়। তার বইয়ের এই ইচ্ছে যদি সে পূরণ করতে পারত, তবে এই পৃথিবীতে সব কিছু খুশি হয়তো সেই হতো। কিন্তু সেই পারবে না। আকাশ সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, সম্ভব সম্ভব না সন্ধ্যা মালতী, তোমার এই আবদার আমি রাখতে পারবো না। আকাশের উত্তর শুনে সন্ধ্যার দুই চোখ বেয়ে জল গড়ায়। আকাশ শক্ত করে সন্ধ্যাকে জড়িয়ে ধরলো। তার সন্ধ্যা মালতী কষ্ট পায় কথা বলতে না পেরে। কিন্তু সে কি করবে? সে তো সন্ধ্যা মালতীকে হারাতে পারবে না। তার যে সন্ধ্যা মালতীকে ছাড়া চলেই না। সে কিভাবে তার সন্ধ্যা মালতীর জীবনের রিস্ক নেবে? বিড়বিড় করে, তোমার সব আবদার আমি পূরণ করব, তবে সন্ধ্যা মালতী শুধু ছাড়া আর কেউ না। সন্ধ্যা ফুঁপিয়ে ওঠে। দম বন্ধ লাগে কথা না বলতে পেরে। কেউ বোঝে না তাকে। সন্ধ্যা ঠেলে আকাশকে তার থেকে সরিয়ে দিতে চায়। আকাশ ছাড়ল না। অসহায় চোখে তাকালো সন্ধ্যার দিকে। সন্ধ্যা কান্না মাখা চোখে আকাশের দিকে তাকায়, আবার ঠোঁট নাড়িয়ে বোঝায়, আমি কথা বলতে চাই প্লিজ। আকাশের কথা হয়। তার সন্ধ্যা মালতীর আবদার ফেরাতে তার ভীষণ কষ্ট হয়, কিন্তু সে যে নিরুপায়। আকাশের চোখ দুটো লাল হয়ে আছে। ভীষণ অসহায় দৃষ্টিতে সন্ধ্যার কান্না মাখা মুখের দিকে চেয়ে ঢোক গেল কয়েকবার। এরপর সন্ধ্যার কপালের সাথে কপাল ঠেকায়। সাথে সন্ধ্যার ঠোঁট জোড়া তার ঠোঁট জোড়া দিয়ে ঠেকিয়ে চোখ বুজে বিড়বিড় করে বলে, সরি শোনাবো, এক্সট্রিমলি সরি। আকাশের উত্তর সন্ধ্যার চোখের পাতা বেয়ে জল গড়ায়। সত্যি, সে সত্যি কখনো আকাশকে নিজের কণ্ঠ শোনাতে পারবে না। কথাটা ভেবেই যেন তার দম বন্ধ লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন। লিখেছেন ডিআরএম সোহাগ। পেজের নাম ডিআরএম সোহাগানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।